আচ্ছা, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন আমাদের ডিগ্রি ক্লাস। ডিগ্রি মানে যেটা আমরা জানি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কিভাবে কাজ করে, এটা যে মুখস্থ বিদ্যা না, বুঝার জিনিস, এই থিওরিটা আমরা এখানে আসলে এক্সপ্লেন করব। তো ডিগ্রি প্রধানত আসলে তিনটা স্ট্রাকচারের মাধ্যমে সম্পন্ন করতে হয়। পাশাপাশি আরো তিনটা এক্সট্রা স্ট্রাকচার আছে, তিনটা তিনটা নর্মাল স্ট্রাকচার, তিনটা অ্যাডভান্স স্ট্রাকচার। ওই অ্যাডভান্স স্ট্রাকচার থেকে আমরা কোশ্চেন করবে। ওকে, নর্মাল স্ট্রাকচার থেকে কখনোই কোশ্চেন করা হয় না, বাট তারপরে আমরা মুখস্থ বিদ্যা ছাড়া জিনিসগুলো একটু শিখবো। আমার থিওরি হলো যে আমি প্রথমত আপনাকে এক্সাম্পল মুখস্থ করাবো। ওকে, এক্সাম্পল থেকে রুলস বানাবো। তার মানে রুলস আমরা মুখস্থ করবো না, এক্সাম্পল থেকে রুলস নিজেরা বানাবো। এটা হলো সবসময় আমার থিওরি। এইভাবেই পড়াশোনা করতে হয়, কারণ বাস্তব জগতে কিন্তু রুলস আগে জন্ম হয়নি, বাস্তব জগৎ থেকে এক্সাম্পলের জন্ম হয়েছে। এই জিনিসটা আমরা ফুলফিল করব। ওকে, তো ডিগ্রির প্রথম স্লাইডে দেখবেন যে আমি আপনাকে তিনটা স্ট্রাকচার দিয়ে রাখছি: সুপারলেটিভের স্ট্রাকচার, কম্পারেটিভের স্ট্রাকচার, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ পজিটিভের স্ট্রাকচার। কোনটা কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? এরপর আমরা কিছু বাক্য এখানে দিয়ে রাখছি, এই বাক্যগুলো কিভাবে কাজ করে এটা দেখবো। ব্যাক সাইডে উইল এন্ড অ্যাডমিশন এর লোগো দেওয়া আছে আর কি। যাই হোক, তো বাক্যগুলো কিভাবে কাজ করে আমরা এটা একটু দেখার চেষ্টা করব। এই যে তিনটা করে স্ট্রাকচার দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো কিভাবে কাজ করে। ওকে, তারপর একটা সাদা স্লাইড নিছি, এই স্লাইডে আমরা পরের যে তিনটা স্ট্রাকচার আছে না, ওই তিনটা স্ট্রাকচার আমরা একটু ব্যাখ্যা করব। দুই তিনটা স্ট্রাকচার কিভাবে কাজ করে, যেটা আমরা এখানে আসলে লিখে রাখি নাই। ওকে, তো চলেন আমরা এখানে একটু শুরু করে দিই। এখানে আমার পরিচয় দেওয়া আছে, এখানে আসলে নতুন করে বোঝানোর কিছু নাই। তো দেখেন, আমরা আগে সেন্টেন্সের দিকে তাকাই, তারপর সামনে আসতেছি সেন্টেন্স কি বলে। সেন্টেন্সের কথা আমরা আগে শুনি। দেখেন, আমরা এক নাম্বার স্ট্রাকচার লিখছি, এটা হলো এক নাম্বার স্ট্রাকচার, এটা হলো দুই নাম্বার স্ট্রাকচার, এটা হলো তিন নাম্বার স্ট্রাকচার। এক নাম্বার স্ট্রাকচারে সুপারলেটিভের মানে সুপারলেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন এটা আমার একটু বুঝতে হবে, মানে সুপারলেটিভ ডিগ্রির স্ট্রাকচার কেমন এটা একটু বুঝতে হবে। তারপর অন্য অন্য জায়গাতে আমরা যাবো না, ঠিক আছে? দেখেন, সুপারলেটিভে আমরা দেখতেছি যে সব সময় একটা জিনিস নোটেবল কি, সেটা সেটা হলো যে এখানে দেখেন দা থাকতেছে। সুপারলেটিভ সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হয়, তারপর ভার্ব থাকে, তারপর একটা দা থাকে, দেখছেন? তারপর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হয়, এই যে মোস্ট বিউটিফুল, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তারপর আমাদের সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হয়, তারপর আর কিছু থাকে না। তো আমাদের আমি একটু সব টার্গেট করব। সুপারলেটিভের দুই নম্বরের স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট ভার্ব সেম, তারপরে আবার দা সেম জিনিস, তারপর আবার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। আমি একটু ভাঙতেছি জিনিসগুলো, ঠিক আছে? এবং এরপর অফ অল, এক্সট্রা একটা জিনিস অফ অল থাকতেছে। এটা হলো আমাদের দুই নাম্বার স্ট্রাকচার, ঠিক আছে? এক নাম্বার স্ট্রাকচারে দা থাকে, অ্যাডজেক্টিভ থাকে, এরপর আর কিছু থাকে না। দুই নম্বর স্ট্রাকচারে দা, অ্যাডজেক্টিভ, তারপরে অফ অল থাকতেছে। স্ট্রাকচার গুলো আমরা আগে চিনতেছি। তিন নম্বর স্ট্রাকচারে কি, দা না, তিন নম্বর স্ট্রাকচারে ওয়ান অফ দা থাকতেছে। কি থাকতেছে? সাবজেক্ট ভার্ব, তারপর ওয়ান অফ দা। এই ওয়ান অফ দা আমাদের কয় নাম্বার স্ট্রাকচার? সুপারলেটিভের তিন নাম্বার চিহ্ন। আমি ওয়ান অফ দা দেখে বুঝবো যে এটা আমার তিন নাম্বার স্ট্রাকচার। এর ইকুইভ্যালেন্ট আমার কম্পারেটিভ বা পজিটিভ বানিয়ে দিতে হবে। আগে আমার স্ট্রাকচার চিনতে হবে, তারপর তো বানানোর চিন্তা, তাই না? ওকে, এরপর কি লেখা আছে? মোস্ট বিউটিফুল। ওকে, তার মানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তারপর যা তাই। তাহলে সুপারলেটিভের তিনটে স্ট্রাকচার কিন্তু আমি খুব সহজে পরিচয় পেয়ে গেলাম। কি বলেন তো? এক নম্বর হলো নর্মাল স্ট্রাকচার, কোনো ঝামেলা নাই। দুই নম্বরে অফ অল থাকতেছে, তিন নম্বরে ওয়ান অফ দ্য থাকতেছে। এইভাবে আমি তিনটা জিনিস বানাইতে পারি: নর্মাল স্ট্রাকচার, অফ অল, ওয়ান অফ দ্য। এই তিনটা চিহ্ন, এই তিনটা চিহ্ন দেখে আমি বুঝবো কোনটা এক নম্বর, কোনটা দুই নম্বর, কোনটা তিন নম্বর। এই তিনটা চিহ্ন দেখে আমরা এই তিনটা জিনিস বুঝতে পারবো। আমার সহজ কথা, আমি কোনো কিছু বানাচ্ছি না ভাই। এই তিন রকম এক্সাম্পল পৃথিবীতে এক্সিস্ট করে। তো তিন রকম এক্সাম্পল থেকে আমি তোমাকে তিনটা চিহ্ন দেখাই দিচ্ছি, আমি কোনো খারাপ কাজ এখানে করি নাই। ওকে, এবার কম্পারেটিভ এক নম্বর স্ট্রাকচার কি? কম্পারেটিভ এক নম্বর স্ট্রাকচার হলো, খেয়াল করে একটু, সাবজেক্ট ভার্ব, তারপর কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আছে এখানে, আর তারপর দেখো দুই নম্বর সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তিন নম্বর সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এই তিনটা সবার ক্ষেত্রেই সেম। ঝামেলা কোথায়? ঝামেলা হলো এখানে। সেই এইখানেটা কোথায়? এখানে হলো এই দেখেন, এক নম্বর স্ট্রাকচারে দেন এনি আদার, দেখছেন? দুই নম্বর স্ট্রাকচারে দেন অল আদার, তিন নম্বর স্ট্রাকচারে দেন মোস্ট আদার, দেখছেন? এই তিনটা চিহ্নের মাধ্যমে আমি বুঝবো কোনটা এক নম্বর, কোনটা দুই নম্বর, কোনটা তিন নম্বর। আমার সহজ কথা ভাই, আমি পেঁচাতে চাই না। এই তিনটা স্ট্রাকচার দেখে আমি চিনতে পারবো কোনটা এক, কোনটা দুই, কোনটা তিন। আর সেন্টেন্স কিভাবে গঠন করে? শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, এটা সবগুলোর ক্ষেত্রেই আছে। তারপর দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার। এইভাবে জিনিসটা কাজ করতেছে। ওকে, তিনটা স্ট্রাকচার আমার মুখস্থ আছে, মুখস্থ করছি। ওকে, এবার আসেন পজিটিভ। পজিটিভের ক্ষেত্রে কাহিনী কি? নো আদার এর পর ভার্বটা সিঙ্গুলার, দেখেন, বুঝেন? আবার নো আদার এর পর ভার্বটা প্লুরাল, দেখছেন? তারপর ভেরি ফিউ। এই তিনটা হলো পজিটিভের তিনটা চিহ্ন। এক নম্বর চিহ্ন নো আদার এর সাথে ভার্বটা সিঙ্গুলার, দুই নম্বর চিহ্ন নো আদার এর সাথে ভার্বটা প্লুরাল,
3 নাম্বার চিহ্ন ভেরি ফিউ এর সাথে ভার্বটা, ভেরি ফিউ মানে তো একের চেয়ে বেশি, ভেরি ফিউ খুব কম, খুব কম মানে কি 1 প্লাস, অন্তত 1 প্লাস হলে তো প্লুরাল হয়ে যায়। তো ভেরি ফিউ এর সাথে ভার্বটা যে প্লুরাল বসবে এটা তো কমন সেন্স, এটা তো বস্তুবিদ্যার কোনো কিছু না, বেসিক থেকে জিনিসটা বলে দেওয়া যায়। ওকে, এই তিনটা হলো পজিটিভের চিহ্ন। আর পজিটিভের কি, এই যে অ্যাজ থাকে মাঝখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই সবগুলোই সেম, অ্যাজ থাকে মাঝখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাজ থাকে মাঝখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা হলো আমাদের থিওরি, এটা হলো আমাদের চিহ্ন। এই চিহ্নগুলো আমি এখান থেকে একটা আয়ত্ত পেলাম যে আসলে কিভাবে তিনটা স্ট্রাকচার আমি চিনবো। ঠিক আছে, এটা আমি আয়ত্ত পেয়ে গেছি। ওকে, খুব ভালো কথা। এবার আপনার অ্যাকচুয়ালি জানতে হবে পজিটিভ ডিগ্রির জন্ম কেন হয়েছে, এটা আগে জানতে হবে, তারপর বাকি কাজ। ওকে, এটা তো জাস্ট আমাকে স্ট্রাকচার নিলাম। পজিটিভ ডিগ্রির জন্মটা কেন হইলো, জন্মকুণ্ডলী কি, পজিটিভ POSITIV, তারপর কম্পারেটিভ ডিগ্রি, তারপর সুপারলেটিভ ডিগ্রি। অ্যাকচুয়ালি জন্ম কেন হলো, সুপারলেটিভ। ঠিক আছে, জন্ম অ্যাকচুয়ালি কেন হলো এটা আমার আগে জানতে হবে। দেখেন পজিটিভ মানে এগুলো তো ডিগ্রি কেন জন্ম হয়েছে, কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য, তুলনা করার জন্য তো ডিগ্রি জন্ম হয়েছে, তাই না? বাংলায় যেটা আতিশায়ন করছিলাম না, আতিশায়ন কনসেপ্ট, সেটা হলো ইংলিশে ডিগ্রি প্রথমে করছিলাম। তো একজন বলছে কিছু দেখা যাচ্ছে না, অনেক ঝাপসা। আপু আপনার নেটওয়ার্ক সমস্যা, আমি ফুল 4K তে আছি, এখানে আসলে ঝাপসা হওয়ার কোনো কারণই নাই। আপনি ভালো নেট কানেকশনে যান অথবা বের হয়ে ঢুকেন, এখানে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। আমি একদম ফুল HD 4K তে আছি। ওকে, আমার নেটওয়ার্কও 4K, ক্যামেরাও 4K, ম্যাকবুক, সো কোনো রকম ইস্যুস নেই। আচ্ছা, পজিটিভ, পজিটিভের মানে তিনটাই জন্ম হয়েছিল তুলনা করার জন্য। পজিটিভ তুলনা কার কার মধ্যে হয়, ওকে, এটা আগে জানতে হবে। পজিটিভের ক্ষেত্রে তুলনা দুইজনের মধ্যে হতে পারে অথবা দুইয়ের অধিকের মাঝে হইতে পারে। এটা হলো পজিটিভের বেসিক কথা, যে পজিটিভ স্ট্রাকচারের জন্ম কেন হয়েছে, হয় তুলনা হয় দুইজনের মধ্যে হবে অথবা দুইয়ের অধিকের মধ্যে হবে, এইরকম তুলনা করার জন্য পজিটিভের জন্ম হয়েছে। ঠিক আছে, কম্পারেটিভের জন্ম কেন হয়েছে, কম্পারেটিভের জন্ম হয়েছে শুধুমাত্র দুইজনের মধ্যে তুলনা করার জন্য কম্পারেটিভ স্ট্রাকচারের জন্ম হয়েছে। মানে প্রতিটা স্ট্রাকচারে বেসিক ডেফিনেশন থাকে না, তো কম্পারেটিভ স্ট্রাকচারের ডেফিনেশন হলো যে দুইয়ের মধ্যে তুলনা করার জন্য যে ডিগ্রি ব্যবহার করা হয় সেটা কম্পারেটিভ ডিগ্রি। বুঝা যায়? পজিটিভ কি, 2 অথবা 2 প্লাসের মধ্যে তুলনার জন্য যে ডিগ্রি ব্যবহার করা হয় সেটা পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ কি, সুপারলেটিভ হলো শুধুমাত্র 2 এর অধিক, 2 প্লাস, 2 এর অধিকের মধ্যে কম্পেয়ার করার জন্য যে ডিগ্রি ব্যবহার করা হয় সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এটা হলো ডিগ্রির বেসিক ডেফিনেশন। পজিটিভ 2 বা 2 প্লাস কম্পেয়ার করতে পারে, কম্পারেটিভ শুধু দুইজনের মাঝে কম্পেয়ার মানে তুলনা করার জন্য ব্যবহার করা হয়, সুপারলেটিভ 2 এর অধিকের মধ্যে তুলনা করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হলো আমাদের থিওরি, একদম শর্টকাট থিওরি, শর্টকাট কথা আমি হয়তো বুঝাই দিতে পারছি। ওকে, এটা হলো আমাদের মেইন থিওরি। পজিটিভ 2 অথবা 2 প্লাস, 2 এর অধিক, কম্পারেটিভ শুধু দুইজন, আর সুপারলেটিভ 2 এর অধিকের মধ্যে তুলনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এটা আমাদের বেসিক একটা স্ট্রাকচার বা ডেফিনেশন। এবার আসেন শুরুতে, এখান থেকে আমরা একটা স্ট্রাকচার বানাইছি, মুখস্থ না, বানাইছি। দেখেন সুপারলেটিভের চিহ্ন কি ছিল বলেন তো? 1 নাম্বার নরমাল সেন্টেন্স ছিল, নরমাল সেন্টেন্স, শুধু দা থাকতো, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ থাকতো, খেলা শেষ। তারপর 2 নম্বর চিহ্ন কি আসলো, ওই দা সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পর আবার অফ অল আসলো, এটা 2 নাম্বার চিহ্ন। 3 নাম্বার স্ট্রাকচারের চিহ্ন কি, ওয়ান অফ দা, এটা হলো 3 নাম্বারের চিহ্ন। ঠিক আছে, ওকে। কম্পারেটিভের 1 নাম্বার চিহ্ন কি ছিল, দেন এনি আদার, 2 নাম্বার দেন অল আদার, 3 নাম্বার দেন মোস্ট আদার, তিনটা সিরিয়ালি লিখছে। পজিটিভের 1 নাম্বার কি, নো আদারের সাথে ভার্বটা সিঙ্গুলার, 2 নাম্বার নো আদারের সাথে ভার্ব প্লুরাল, 3 নাম্বার ভেরি ফিউ, তার সাথে ভেরি ফিউ মানে তো ভার্ব হয় প্লুরাল হবেই, কারণ ভেরি ফিউ মানে তো একের বেশি, আর একের বেশি মানে তো ভার্বটা প্লুরাল হবে, কমন সেন্সের ব্যাপার। ঠিক আছে, এটা হলো আমাদের থিওরি। এখন এই থিওরি কি মুখস্থ করতে হবে? সুপারলেটিভের ক্ষেত্রে 1 নাম্বার নরমাল স্ট্রাকচার, 2 নাম্বার অফ অল, 3 নাম্বার ওয়ান অফ দা। কম্পারেটিভ এনি অলমোস্ট, দেন এনি আদার, অল আদার, মোস্ট আদার। পজিটিভ নো আদারের সাথে ভার্ব সিঙ্গুলার, নো আদারের সাথে ভার্ব প্লুরাল, ভেরি ফিউ এর সাথে ভার্বটা প্লুরাল। খারাপ কিছু বলছে? খারাপ কিছু বলেনি। ওকে, তাহলে এটা আমাদের একটু মুখস্থ করতে হবে। আমরা কিন্তু মুখস্থ করতেছি না, আমরা কিন্তু স্ট্রাকচার দেখে আসছি যে বাস্তবতায় কেমন ছিল, সেখান থেকে একটা ছক বানায়া মনে রাখতেছি, মানে মুখস্থ করতেছি না, বাস্তবতা থেকে নিজেরা একটা স্ট্রাকচার মেক করতেছি। এগুলো ইকুইভ্যালেন্ট ভাবে জাস্ট বসে যাবে, আর কিছু হবে না। ওকে, তাহলে সুপারলেটিভ কি আমরা না দেখি একটু মুখস্থ করার চেষ্টা করি। নরমাল স্ট্রাকচার অফ অল, ওয়ান অফ দা, 1 2 3, নরমাল স্ট্রাকচার অফ অল, ওয়ান অফ দা, শেষ। তারপর কম্পারেটিভ কি, এনি অলমোস্ট, এনি আদার দেন অল আদার দেন মোস্ট আদার, এনি অলমোস্ট দেন এনি আদার দেন অল আদার দেন মোস্ট আদার। ওকে, পজিটিভ তো সহজ, নো আদারের সাথে ভার্বটা সিঙ্গুলার, নো আদারের সাথে ভার্বটা প্লুরাল, আর ভেরি ফিউ, এই তিনটে হলো স্ট্রাকচার। এগুলো হলো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার। আপনার সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে এটা কত নাম্বার স্ট্রাকচার। যদি দেখেন অফ অল আছে, এটাকে আপনার কম্পারেটিভ করতে বলে, আপনি শিওর
দেন অল আদার বসাবেন। অফ অল আছে পজিটিভ করতে বলবে, আপনি শিওর নো আদারের সাথে ভার্বটা প্লুরাল বসাবেন। এটা হলো বেসিক স্ট্রাকচার। আমরা মুখস্থ করতেছি না, আমরা রুল, আমরা একটা এক্সাম্পল বাস্তবতা থেকে রুলস বানাইছি, মুখস্থ করতেছি না, শর্টকাটের জন্য বানাইছি। ওকে, কোনো কিছু এখানে মুখস্থর কিছু নাই। আর আমি একটা বেসিক কথা বলছি, পজিটিভ দুই অথবা দুইয়ের প্লাসের সাথে তুলনা, কম্পারেটিভ দুইজনের মধ্যে তুলনা, সুপারলেটিভ দুইয়ের অধিকের মধ্যে তুলনা। এটা আমাদের লাস্টে যে বেসিক দিয়ে আমি ব্যাখ্যা দিয়ে দেবো কেন হইলো। ওকে, আপাতত জিনিসটা পরিবর্তন করা শিখি। আমি বলতেছি না যে আমি পরিবর্তন করা শিখি পরে তোমরা শিখে নিও, নো, আমি নিজেই দেখাবো, আমি পরিবর্তনটা শিখো, আজকের ক্লাসে দেখাবো, তোমার চিন্তা করতে হবে না। ওকে, তাহলে এটা আমরা শিওর, আমরা এখন পরিবর্তন করব। চলেন পরিবর্তন করব। কি করব? পরিবর্তন যেহেতু করতেই হবে এই কালিনী তাকান, সুপারলেটিভ থেকে কোথায় যাব? কম্পারেটিভে যাব। বলেন, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। সুপারলেটিভের কয় নাম্বার স্ট্রাকচার? এক নাম্বার, নরমাল সেন্টেন্স, অফ অল নাই, ওয়ান অফ দাও নাই, এক নাম্বার স্ট্রাকচার। ওকে, কোথায় যাব? কম্পারেটিভ। কম্পারেটিভ মানে কি? সুপারলেটিভের চিহ্নগুলো বাদ যাবে, কম্পারেটিভের চিহ্নগুলো বসে যাবে, এই হলো ব্যাপার। চলো তাহলে সুপারলেটিভ সাবজেক্ট ভার্ব মিলে একটা সেন্টেন্স গঠন করে সাবজেক্ট ভার্ব সেন্টেন্স লিখলাম। দা কার চিহ্ন সুপারলেটিভে থাকবে? থাকবে না, কাটো, কাটলাম। মোস্ট বিউটিফুল কার চিহ্ন সুপারলেটিভের অ্যাডজেক্টিভ। কিসের অ্যাডজেক্টিভ বানাইতে হবে? এটাকে কম্পারেটিভের অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তো মোস্ট বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম কি হয়? মোর বিউটিফুল। কপি করো। তাহলে মোস্ট বিউটিফুল কাটো, কেটে মোর বিউটিফুল বসাও। বসাইছো? বসাইছো। বলো, কম্পারেটিভের এক নাম্বার ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার কি ছিল? কি ছিল? সুপারলেটিভে এক নাম্বার ছিল নরমাল স্ট্রাকচার, সেটা কম্পারেটিভে কি হয়ে গেছিল? দেন এনি আদার। তাই দেন এনি আদার কপি করছে। এটা দেন এনি আদার সবসময় কোথায় বসে? অ্যাডজেক্টিভের পর বসে। এই পজিশন আমরা আগে থেকে শিখে ফেলছি। তারপর যেমন ছিল গার্ল ইন দা ক্লাস, কপি করে দিচ্ছি। খুব খারাপ কিছু করছি না, তুমি হয়তো ভুলে গেছো। দেন এনি আদার আমি আকাশ থেকে আনলাম না কই থেকে আনলাম, এই যে দেখো বাবা, ভুলে গেছো। নরমাল স্ট্রাকচার, নরমাল এক নাম্বার স্ট্রাকচার সুপারলেটিভে থাকবে, কম্পারেটিভে দেন এনি আদার বসে। দেন নিদার, অল আদার, মোস্ট আদার কোথায় বসে? অ্যাডজেক্টিভের পর বসে। পজিশন তো আমরা আগেই দেখলাম, বলছি এক্সাম্পল থেকে মনে রাখতে হবে। ওকে, চলো 2 নম্বর পরিবর্তন শিখাই। 2 নম্বরটা কি বলতেছে? রোজ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অফ অল। কি বলা যায় এখানে? অফ অল উইমেন, এটা বলা যায়। টাইটানিকের নিকনেম ছিল রোজ, সবাই জানেন। তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার প্রিয় নায়িকাকে, চোখ বন্ধ করে রোজ। এক একজনের পছন্দ এক এক রকম হয়ে থাকে, রাইট? টাইটানিক দেখেনি, আই ডোন্ট থিংক এখানে কেউ আছে, মোটামুটি সবাই দেখছে। তো বেস্ট মানে উনি সব দিক থেকে বেস্ট। এখন এক একজনের অ্যাট্রাকশন এক এক দিকে, এটা আসলে মানে কোনোভাবে কারোর সাথে কারো কম্পেয়ার করা যাবে না। সাইকোলজি তো সাইকোলজি জিনিসটা ভ্যারি করে। তো রোজ এখানে ফুলের নাম হয়, আবার একটা মেয়ের নামও হয়। যাই হোক, রোজ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অফ অল ফ্লাওয়ার্স। কয় নাম্বার স্ট্রাকচার? 2 নাম্বার, অফ অল আছে। ওকে, চলো দা কাটো, সুপারলেটিভ কাটলাম, মোস্ট অ্যাট্রাকটিভ কাটো, কাটলাম। তাহলে রোজ ইজ লেখো, মোর অ্যাট্রাকটিভ, এটা কম্পারেটিভ ফর্ম বসাই দাও। অফ অল কাটো, কেটে দেন অল আদার বসাই দাও। 2 নাম্বার চিহ্ন, ফ্লাওয়ার ছিল, বসাই দাও। শেষ, শেষ। এইভাবে চেঞ্জ হয়ে গেছে। সুপারলেটিভ ওয়ান অফ দা 3 নাম্বার স্ট্রাকচার, 3 নাম্বার উঠে যায়, দেন মোস্ট আদার বসবে। কপি করো, রোজ ইজ কপি করো, ওয়ান অফ দা কাটো, মোস্ট বিউটিফুল কাটো, কেটে মোর বিউটিফুল বসাও, তারপর দেন মোস্ট আদার বসে দাও। 3 নাম্বার ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, ফ্লাওয়ার যেমন ছিল কপি করো। কিছু করছি না, চলো এখান থেকে চেঞ্জ করি, নিচ থেকে উপরে যাবো। তাহলে রোজ ইজ সাবজেক্ট ভার্ব, কপি করো। মাস্ট বি সুপারলেটিভের সারা জীবন, 3 নাম্বার স্ট্রাকচার, দেন মোস্ট অফ দ্য পরিবর্তে ওয়ান অফ দ্য আসবে। কপি করো, মোর বিউটিফুল কেটে সুপারলেটিভের স্ট্রাকচারে অ্যাডজেক্টিভ মোস্ট বিউটিফুল বসে দাও। তারপর দেন মোস্ট অফ দ্য, তার বসবে না কারণ এটা আমার কম্পারেটিভের চিহ্ন ভাই। ফ্লাওয়ার ছিল, কপি করে দাও। শেষ। রোজ ইজ কপি করো, কপি করো। কয় নাম্বার স্ট্রাকচার? দেন আলাদা 2 নাম্বার স্ট্রাকচার, কি আসবে? অফ অল আসবে। ওকে, এক্সট্রা করে একটা দা আনতে হবে, সুপারলেটিভের চিহ্ন আনো, মোর অ্যাট্রাকটিভ মোস্ট অ্যাট্রাকটিভ বসাও, দেন আলাদার পরিবর্তে অফ অল বসাও, ফ্লাওয়ার বসে দাও, কাহিনী শেষ। এখানে শি ইজ মোর বিউটিফুল ছিল, ওকে, একটা দা বসাও, মোর বিউটিফুল কেটে মোস্ট বিউটিফুল বসাও, তারপর দেন এনি আদার উঠে যাবে কারণ এটা 1 নাম্বার স্ট্রাকচার ছিল। 1 নাম্বার স্ট্রাকচারে সুপারলেটিভের নরমাল স্ট্রাকচার হয়, কোনো কিছু আসে না। গার্ল ইন দা ক্লাস, কপি করে দাও। শেষ, শেষ। এবার পজিটিভের সাথে যখন চেঞ্জ করতে বলবে, পজিটিভ মানে উল্টা, পজিটিভ মানেই উল্টা। বাস্তব জগতে ভালো মানুষ বেশি নাকি খারাপ মানুষ বেশি? খারাপ মানুষ বেশি ভাই। কেন? প্রমাণ নিবা? প্রমাণ চাও না? ওকে, দেখো, তুমি ধরো একটা টিকটক, একটা রিলস দেখতেছো, ঠিক আছে? রিলস দেখার টাইমে তুমি দেখলা যে একটা মানুষ বা একটা পিচ্চি, ঠিক আছে, একটা পিচ্চি পা পিচ্ছিল খায় বা স্লিপ কইরা স্লিপ কইরা ঠাস করে পড়ে গেল। হ্যাঁ, ওই স্লিপ করে পড়া দেখে তুমি কিন্তু হাসো, তুমি কিন্তু কান্না করো না। জাস্ট চেক ইউর সাইকোলজি, নিজের সাইকোলজির সাথে একটু ম্যাচ করো। একটা বাচ্চা যে স্লিপ করলো, তুমি হাসতেছো ভাই, কষ্টের কাহিনী দেখে তুমি হাসতেছো। তাহলে বলো এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ ভালো না? আল কোরআনে বলা আছে, আমি যদি ভুল না হই 1% মানুষ জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নাম। আম নট শিওর, আমি এরকম কিছু শুনছিলাম, কারণ অনেক সেন্সিটিভ ইস্যুস কোরআন বা পবিত্র গ্রন্থ। আপনি জাস্ট এইরকম কিছু একটা ইকুইভ্যালেন্ট হবে, মেনে নেন 1% জান্নাত, বাকি সবাই জাহান্নাম।
তাহলে বলেন পৃথিবীতে ভালো মানুষ বেশি নাকি খারাপ মানুষ বেশি? খারাপ মানুষ বেশি, কমন সেন্স। তো এইখান থেকে জিনিসটা আর কি আসছে, আমি জাস্ট নর্মাল মনে রাখার জন্য যে পজিটিভ মানে উল্টা, ভালো মানুষ মানেই ব্যতিক্রম, কারোর সাথে মিলবে না তার চেহারা, খুবই স্বাভাবিক। ওকে, তো পজিটিভ মানে হলো উল্টা, তো উল্টা দিক থেকে শুরু করতে হবে। রোজ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অফ অল ফ্লাওয়ার্স। কয় নাম্বার স্ট্রাকচার বাবা? 2 নাম্বার। নো আদারের সাথে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ওকে, নো আদার নাও, ফ্লাওয়ার্স কপি করো, ভার্বটা প্লুরাল করো, করছো? ওকে, অফল উঠাই দাও, 2 নাম্বার চিহ্ন উঠাই দিলাম, দিয়ে কি হবে? পজিটিভের চিহ্ন বসাও। মোস্ট মোস্ট অ্যাট্রাকটিভ ছিল না, কম সুপারলেটিভের চিহ্ন কাটো, কেটে পজিটিভের চিহ্ন শুধু অ্যাট্রাকটিভ বসাও। এখানে দা উঠে দাও, কার চিহ্ন? সুপারলেটিভের চিহ্ন। উঠাতে কি বসাবো? অ্যাজ অ্যাজ বসাও, পজিটিভের চিহ্ন। তারপর সাবজেক্ট ছিল রোজ, এই রোজ বসে দাও, শেষ। কিছু করিনি, এইটুকু। কম্পারেটিভ দিয়ে করবা, করো। নো আদার নিয়ে এসো, ফ্লাওয়ার্স কপি করো, কপি করার পর তোমার কি করতে হবে? ভাবটা প্লুরাল স্ট্রাকচার অনুসারে হবে, দেন অল আদার কাটো, মোর অ্যাট্রাকটিভ কাটো। তারপর এইগুলোর পরিবর্তে এই যে অ্যাজ অ্যাজ বসাও, আর মোর অ্যাট্রাকটিভ এর পরিবর্তে শুধু অ্যাট্রাকটিভ বসাও, রোজ যেমন ছিল কপি করে দাও, শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো পজিটিভ কম্পারেটিভ সেম, কি বসাবা? ভেরি ফিউ বসাবা, উল্টা দিক থেকে আসছে। ফ্লাওয়ার্স দাও, ভার্বটা প্লুরাল দাও, এই চিহ্ন কাটো, এই চিহ্ন কাটো, কেটে অ্যাজ অ্যাজ বসে মাঝখানে পজিটিভের চিহ্ন বসে লাস্টে সাবজেক্টটা বসায় দাও, উল্টা উল্টা দিক থেকে যাবে, ঠিক আছে? এই হলো তোমার থিওরি। 1 নাম্বার সেম কাহিনী, কি বুঝাবো আর বলো? নো আদার নিয়ে আসো, গার্ল ইন দ্য ক্লাস কপি করো, ভার্বটা সিঙ্গুলার বসাও, দেন এনি আদার কাটো, মোর বিউটিফুল কাটো, অ্যাজ অ্যাজ বসাও, মাঝখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে লাস্টে সাবজেক্টটা বসায় দাও, উল্টা, শেষ। এইভাবে তোমার কাজ করতে হবে, বুঝছো? আর পজিটিভ থেকে যদি বানাইতে চাও, উল্টা উল্টা লাস্টে থেকে আসবে। শি সাবজেক্ট না, নিয়ে আসো, শির সাথে সিঙ্গুলার ইজ হয়, কয় নাম্বার চিহ্ন এটা? নো আদার এর সাথে ভার্বটা সিঙ্গুলার, 1 নাম্বার চিহ্ন। ওকে, 1 নাম্বারে কি হবে তাহলে? মোর বিউটিফুল দেন এনি আদার হবে, কপি করো, গার্ল ইন দা ক্লাস যেমন ছিল শুরুতে তেমন লাস্টে লিখে দাও, শেষ। এভাবে তোমার চিহ্নগুলো পরিবর্তন হয় পৃথিবীতে। হ্যাঁ বলেন ভাই, এই যে প্রথম মানে 1 নাম্বার সিরিয়ালে পজিটিভটা হচ্ছে আপনার মানে ভার্বটা সিঙ্গুলার আর পরেরটাতে প্লুরাল হলে ওইটা মানে বুঝি নেই আর কি, মানে বুঝি নেই বলতে খাইতে গেছিলাম। 1 নাম্বার স্ট্রাকচারে নো আদার এর সাথে ভার্বটা সিঙ্গুলার থাকে, এটা হলো 1 নাম্বারের চিহ্ন। 2 নাম্বারের চিহ্ন হলো নো আদার এর সাথে ভার্বটা প্লুরাল থাকে, 2 নাম্বারের চিহ্ন। 3 নাম্বারের চিহ্ন হলো ভেরি ফিউ এর সাথে ভার্বটা প্লুরাল থাকে, এটা হলো 3 নাম্বারের চিহ্ন। খাওয়ার টাইমে ঠিকই রিলস দেখবেন, হ্যাঁ, বাট খাওয়ার টাইমে ক্লাস করা যাবে না। বুঝেন আমরা কি না লেভেলের ভাই, খাওয়ার আগে গেছিলাম, খাইতে খাইতে আমি পড়লাম, ক্লাস করতেছি এতক্ষণ। ঠিক আছে, মেনে নিলাম, যাই হোক। তো এই হলো ব্যাপার। আমি এখানে শিখেছিলাম যে এই যে নো আদারের সাথে ভার্ব সিঙ্গুলার থাকলে 1 নাম্বার, নো আদারের সাথে ভার্বটা প্লুরাল থাকলে 2 নাম্বার স্ট্রাকচার, আর ভেরি ফিউ থাকলে 3 নাম্বার স্ট্রাকচার। লিখে দিয়েছিলাম যে এখানে ভেরি ফিউ এর সাথে ভার্বটা সবসময় প্লুরাল হয়, কারণ ভেরি ফিউ মানে 1 প্লাস, 1 প্লাস মানে প্লুরাল হবে। ওকে, এই 3টা হলো আমাদের নর্মাল স্ট্রাকচার। কষ্টকর হলো সত্য, এই 3টা থেকে আপনার জীবনেও কোশ্চেন আসবে না, জাস্ট শিখতে হয় তাই শিখাইলাম। এই 3টা থেকে কখনোই কোশ্চেন আসবে না, কোশ্চেন আসবে হলো অ্যাডভান্স টপিক থেকে। অ্যাডভান্স টপিক কোনগুলো আসতেছি চলেন। আচ্ছা, অ্যাডভান্স টপিক আসার আগে একজন একটা কোশ্চেন করছে, একটা পার্সোনাল প্রশ্ন ছিল, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল না, আচ্ছা নিম্ন লেভেলে ছিল, টপ করছিলাম, আচ্ছা কতটুকু কাজ আসবে? আচ্ছা বুঝতে পারছি। দেখেন ওনার কোশ্চেনের উত্তর আমি তো আমার লাইফ থেকে দিতে পারবো, বাস্তব জগৎ। দেখো ভাই, তুমি কোন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছো এটা জীবনেও কখনো ম্যাটার করে না, কখনোই না, রাইট? আমি কতটা হার্ড ওয়ার্ক করতেছি, এন্ড আমার মধ্যে কতটা ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, ইচ্ছা আছে। এই হার্ডওয়ার্ক প্লাস ইচ্ছা দুটার সমন্বয় আছে হলো সাকসেস। এসইউ ডাবল সি, এসইউ ডাবল সি ই ডাবল এস, হ্যাঁ ভুল করেনি, ঠিক আছে। এই দুইটা মিলে তোমার অ্যাকচুয়ালি সাকসেসটা আসবে। আমার ব্যাচে গতবার একটা স্টুডেন্ট ছিল, নাম বলবো না, নাম বলে ওনাকে হয়তো ছোট করা হবে, ছোট করার জন্য না আসলে। উনি, ওনার মা নাই, ঠিক আছে, উনি অন্যর বাসায় কাজ করে, বুঝো, অন্যর বাসায় কাজ করে, কাজ করে যেই টাকা পায় ওই টাকা দিয়ে নিজে ওয়াইফাই এর বিল দেয় বা খাতা কেনা, এই কেনার কাজটা করে। আমি যখন এই জিনিসটা জানতে পারছিলাম, উনি ঢাবি 1 ব্যাচে ছিল, আমি ওনার ফুল কোর্স ফি মাফ করে দিয়েছিলাম। মাফ করে দেওয়া বলতে গিফট করছিলাম, মাফ করার নেগেটিভ শুনে না, যে ঠিক আছে আপু আপনার কোনো পে করতে হবে না, আপনি পড়েন, আপনি ভালো কিছু করেন। লাস্ট টাইমে এটা জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলো, পরের বার আবার পরীক্ষা দিয়েছে, যে আবার খুবিতে চান্স পাইছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, একটুর জন্য ল মিস করছে, মানে টপ ক্লাস মার্ক করছে। তার সিজিউ 3.7 সামথিং ছিল, মানে টপ ডিপার্টমেন্ট 3-4 এর মধ্যে এরকম ছিল আর কি। এবার যেহেতু আপনাদের 2 ব্যাচ সিনিয়র হবে আর কি, সো ওনার শেখার ইচ্ছাটা ছিল। আপনার শেখার ইচ্ছা থাকলে কোনো কিছু ম্যাটার করে না, এটা কোনো ম্যাটারই না। এইগুলো কোন ব্যাকগ্রাউন্ড ছিল না কি ছিল, আপনি এখন কেমন, এটা ম্যাটার। উনি নাউন কি এটা পারতো না, বাট ওনার শেখার ভয়ানক রকম ইচ্ছা ছিল, এত ইচ্ছা আপনি বুঝবেন না, আমি নিজে জিনিসটা দেখছি। তো আমি যদি পরবর্তীতে আমাদের উইলার্ন এডটেক প্ল্যাটফর্মে কখনো মেন্টর প্রয়োজন হয়, আমি ওনাকে মেন্টর হিসেবে সিলেক্ট করবো চোখ বন্ধ করে, কারণ
উনি কতটা ডেডিকেটেড ছিল এটা আমি খুব ভালো মতো জানি। এটা ছিল হলো ওনার লাইফের এক্সাম্পল। এবার আমার লাইফের এক্সাম্পল হইলো, আমি ছোটবেলা থেকে অর্থাৎ ক্লাস 9-এর পর থেকে আমি আমার বাসা থেকে একটা পরিমাণ টাকা নেই নাই, একটা টাকাও নেই নাই। আমি নিজে টিউশন করাইছি, নিজে করে নিজে সবকিছু মেনটেন করছি। ইভেন আমি যখন চিটাং ইউনিভার্সিটিতে চান্স পাইলাম, এখানে আসলাম, তখন আমার পকেটে ছিল অনলি 1,000 টাকা। এই 1,000 টাকা নিয়ে আমি ইউনিভার্সিটিতে আসছি। আমি জানি আমি বাসা থেকে আমি একটা পয়সাও পাবো না, আমি খুব ভালো মতোই জানি। এবং শুরুর দিকে বলছিলাম গ্র্যান্ড সেলিব্রেশনে, আমি শুরুর দিকে দুপুর সকালবেলা না খেয়ে থাকতাম। দুপুরবেলা 20 টাকার ভাত, আর রাতের বেলা 20 টাকার ভাত, 40 টাকা মিলে আমার দিন চলতো। হ্যাঁ, আবার কখনো কখনো রাতে খিচুড়ি খাইতাম 10 টাকার, যাতে করে টাকা কম দ্রুত না ফুরায় আর কি, মানে ফার্স্ট ইয়ারে আসার পর। তো ওই টাইমে আমার মাথার উপর এত বেশি প্রেশার পড়ে। তো তারপর থেকে ধীরে ধীরে আল্লাহ চাইছিল বলে বা আমার হার্ডওয়ার্ক ছিল বলে এখন যতটুকু আসছি আমি স্যাটিসফাইড। আমার কাছে এখন একদিন 1 লাখ টাকা খরচ করার মতো খুব একটা বড় ফ্যাক্টর না, মানে ইজিলি আমি এটা রিকভার করে ফেলতে পারবো। আমি বলার জন্য বলতেছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে মানুষের ইচ্ছা শক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তো দ্যাটস দ্য ম্যাটার। আপনি কোন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, কেমন ছিল, আমি পারবো নাকি পারবো না, এটা কখনোই ম্যাটার করে না। আপনার ইচ্ছা প্লাস হার্ডওয়ার্ক, এই দুটা জিনিস ম্যাটার করবে যে আপনি আপনাকে কোথায় এগিয়ে নিয়ে যাবেন। হাজার হাজার এরকম এক্সাম্পল ছড়ায় ছিটায় আছে। আমার নিজের লাইফের এক্সাম্পল আছে, আমার নিজের হাতে গড়া স্টুডেন্টের এক্সাম্পল পর্যন্ত এখানে আছে। তো আর পাবলিক ভার্সিটিতে যারা আছে তারা 70% লোয়ার ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আপনি জীবনে কখনো দেখছেন পাবলিক ভার্সিটিতে পড়ে হ্যাঁ বিএমডাব্লিউ বা মার্সিডিস নিয়ে আসতেছে? জীবনে কখনো দেখছেন? আমি তো দেখি নাই। ছবিতে তো জীবনে দেখলাম না, চাবিতে দেখলাম না, ঢাবিতে দেখলাম না। বিএমডাব্লিউ বা মার্সিডিস নিয়ে আসতেছে 1,000-এর মধ্যে একজন, সেই একজন আপনি খুঁজে পাবেন না। এনএসইউতে যান, ব্র্যাকে যান, 100 জনের মধ্যে 30-40 জন বিএমডাব্লিউ বা মার্সিডিস নিয়ে যাচ্ছে। কেন? এখান থেকে আপনি কি বুঝেন? পাবলিক ভার্সিটিতে বেশিরভাগ যাদের ইচ্ছা বেশি, শিখার আগ্রহ বেশি, মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস মানে পরিবার থেকে এখানে চান্স পায়। এটা খুবই নর্মাল একটা ইস্যুস। তো আপনি কোন ব্যাকগ্রাউন্ডে এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে হলো আপনার শেখার ইচ্ছা কতটা আছে। ওকে, আপনি পরীক্ষা দেন, টপ 5-এ থাকেন, তারপর নিজের রেজাল্ট নিজে বুঝবেন। আর বলছে না 16 ঘন্টা পড়ার থিওরি, 1 ঘন্টার মধ্যে 50 মিনিট পড়বেন, 5 থেকে 10 মিনিট ব্রেক, ওই টাইমে ফোন হাতে নেওয়া আবার পড়বেন, এইভাবে চলতে থাকবে। আর যত ভোর তত কঠিন পড়া পড়বেন, সময় যত এগোবে তত সহজ পড়া পড়তে হয়। ভোরবেলা উঠে ভোক্যাব পড়তে হয়, কঠিন যেটা আপনার কাছে লাগে সেটা পড়তে হয়। আমি জানি ভোক্যাব সবার কাছে কঠিন, এই জন্য আমি কিভাবে একটানা 15-16 ঘন্টা পড়তে হয় একটা রুটিন বানাই দিয়েছিলাম। ইভেন আমি নিজে ওই রুটিনটা ফলো করি সব সময় না, যখন পরীক্ষা আগায় আসে। পরীক্ষার 2-3 দিন আগে পড়বো, বাট আমার সিজি টপ থাকবে, হাই থাকবে। আমি আর কখনো পড়বো না, বই খুলেও দেখবো না। আমি আমার পড়াশোনার টাইম, আমি 1 বছরের মধ্যে 2 মাস পড়াশোনা করতাম, আর 10 মাস আমি আমার এক্সট্রা কাজগুলো করতাম। মানে আমার কথা হলো আমি টপ ফার্স্ট হইলেই তো হচ্ছে, আমি ফার্স্ট হয়ে আমি যা ইচ্ছা করি। আমার আব্বু আম্মুর ডিমান্ড ছিল ভাই তুমি ক্লাসে ফার্স্ট হবা, তারপর তুমি যা ইচ্ছা করো। ইভেন আমি রাত 3টার দিকে যদি বাইরে থাকতাম, আমার আম্মু আমার জীবনে একদিনও জিগায়নি যে তুমি এত রাতে বাইরে কেন। তখন আমার উপর ট্রাস্ট ছিল যে এই খারাপ কিছু করবে না, এ যাই করুক খারাপ কিছু করবে না, এত ট্রাস্ট আমার আম্মুর আমার উপর ছিল। তো এটা হলো ম্যাটার। আপনাকে অনেক সময় দেখবেন যে বাইরে বের হতে দেয় না, ভাই তুমি এই ট্রাস্ট অর্জন করে নিতে পারো না, এটা তোমার ব্যর্থতা। আমার আম্মু আমাকে বলতো আর পড়াশোনা করতে হবে না, ওর একটু ওর পাগল হয়ে যাবে, আর তোমাকে বলে একটু পড়তে বস। এই হলো তোমার আমার মধ্যে ডিফারেন্স। এই জন্য আমার উপর তিনি ভরসা পাই, তোমার উপর পায় না। ভরসা না পাও তোমার ব্যর্থতা, আর কারো ব্যর্থতা এখানে না। সবসময় দোষ নিজের উপর নিবা, ঠিক আছে? অন্য কাউকে দোষ দেওয়ার দরকার নেই। আসো, একটা কথা থেকে 5 মিনিট এক্সট্রা কথা বলে ফেললাম। এখন আমরা 3টা স্ট্রাকচার পড়বো, যেই 3টা স্ট্রাকচার আসলে পরীক্ষায় আসবে। হ্যাঁ, কঠিন কঠিন বা আসলে মিনিং দিয়ে সলভ করতে হয় এমন কোন কিছু। ঠিক আছে, দেখেন আমাদের স্ট্রাকচার নাম্বার 4, এই যে স্ট্রাকচার নাম্বার 4 এটা হলো পজিটিভ আর কম্পারেটিভ এর মধ্যে কাহিনীটা ঘটবে। এটা শুধুমাত্র পজিটিভ আর কম্পারেটিভ এর মধ্যে ঘটবে। আপনি কিভাবে বুঝবেন যে এটা 4 নাম্বার স্ট্রাকচার? এটা বোঝার উপায় কি? কিভাবে বুঝবেন এটা 4 নাম্বার স্ট্রাকচার? ভাই লোডশেডিং হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তুমি কিভাবে বুঝবে যে ভাই এটা 4 নাম্বার স্ট্রাকচার? তাকাও, বলো তো। কম্পারেটিভ এর চিহ্ন কি? দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, এগুলো হলো কম্পারেটিভ এর চিহ্ন, তাই না? তো 4 নাম্বার স্ট্রাকচারে শুধুমাত্র দেন থাকে, দেখো শুধুমাত্র দেন। এভাবে বুঝবো যে ভাই এটা 4 নাম্বার স্ট্রাকচার। বুঝতে পেরেছো? ওকে, পজিটিভের চিহ্ন কি বলতো? পজিটিভের চিহ্ন তোমার ছিল হলো দেখো নো আদার, নো আদার, ভেরি ফিউ, এই 3টা হলো পজিটিভের চিহ্ন। 4 নাম্বারে নো আদার, নো আদার, ভেরি ফিউ কিছু থাকবে না, শুধুমাত্র এই যে অ্যাজ থাকবে। বুঝছো? এটা হলো তোমার 4 নাম্বার স্ট্রাকচার। এই হলো তোমার থিওরি। এভাবে তুমি চিনবা যে ভাই এটা 4 নাম্বার স্ট্রাকচার, 4-এর সাথে আমার 4 মিলাই দিতে হবে। ঠিক আছে? কার কার মধ্যে কম্পেয়ার হচ্ছে বাবা? কম্পারেটিভ আর পজিটিভ। তো পজিটিভের সাথে কাহিনী ঘটা মানে উল্টা দিক থেকে শুরু হবে, এটা তুমি জানো আমিও জানি। ঠিক আছে? এবং আমরা কনভারসেশনের একটা থিওরি জানি যে মিনিং নষ্ট করা যাবে না, স্ট্রাকচার যা ইচ্ছা করো। মিনিং নষ্ট করা পাপ, একদম বেসিক সহজ কথা আমার ভাই, তুমি মিনিং নষ্ট করতে পারবে না, এটা হলো মেইন কথা। ওকে, মিনিং যেহেতু নষ্ট করতে পারবো না, আমরা গ্রাফ চার্টে একটা মিনিং আঁকাই যে কি বলতেছে। চলো তো,
গ্রাফ চার্ট এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা হলো 0, ঠিক আছে। ওকে, আমি ধরো এক্স অক্ষ বরাবর দিলাম হলো সিটি, ওয়াই অক্ষ বরাবর দিলাম হলো কি দিছে, বিগার দেন খুলনা, বড় দিছে তাই না, সিটি, আর এখানে দিলাম তোমার হলো ধরো কি দেওয়া যায়, প্রপোর্শন, PROPORTION, প্রপোর্শন, ঠিক আছে। মানে পপুলেশন থেকে জিনিসটা প্রপোর্শন আছে যে কত বড়, বড় নাকি ছোট, এটা আসলে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি সাজাই নিলাম। ওকে, তাহলে প্রথমবার কি বলছে, ঢাকা ইজ বিগার দেন খুলনা। ওকে, তো আমি ধরলাম ধরো এটা হলো ঢাকা, এটা হলো খুলনা, তাহলে প্রথমবার কি বলছে, এটা হলো ঢাকা। ওকে, ঢাকা বড়, তার মানে কি খুলনা ছোট, এটা হলো আমার প্রথমবার বলছে, ঠিক আছে। ঢাকা বড়, খুলনা ছোট, তাহলে ঢাকাটা বিগ, খুলনাটা কি স্মল, এটা হলো আমার ইনিশিয়াল মিনিং। এই মিনিং এর সাথে তো আমরা একমত তাই না, কোনো সমস্যা নেই। ঢাকা বড়, খুলনা ছোট, এটা কিন্তু মিনিং। আমি দেখেন যে গ্রাফ চার্ট আগাইছি, আমি খারাপ কিছু লিখিনি, আমি যা ছিল তাই লিখছি। ওকে, তাহলে এটা আমার এখন কি করতে হবে, পজিটিভে কনভার্ট করতে হবে, মানে উল্টা দিক থেকে আনতে হবে। ওকে, উল্টা দিক থেকে আনেন, খুলনা নিলাম, উল্টা দিক থেকে খুলনা নিলাম, তারপর খুলনা থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য ইজ নিলাম, ঠিক আছে। খুলনা ইজ, তারপর দেন তো কম্পারেটিভের চিহ্ন কাটেন, বিগারও কম্পারেটিভের চিহ্ন কাটেন। ওকে, কাটার পর বিগারের পজিটিভের চিহ্ন হলো বিগ। ওকে, বিগ নিয়ে আসেন, বিগ নিয়ে আসলাম, তো পজিটিভের চিহ্নতে অ্যাজ এস তো আসবে, অ্যাজ এস আসবে না, আসবে। তারপর শুরুতে কি আমার শুরুতে কি ছিল ঢাকা, সেই ঢাকাটা লাস্টে চলে গেছে এবং ফুল স্টপ, ঠিক আছে। এখন কথা ভাই ঠিক আছে, সব করলেন, নট কেন আনলেন, নট কেন আনলেন, হ্যাঁ এটা আপনার কোশ্চেন। দেখেন নট না আনলে কি সমস্যা হইতো, এটা অ্যাকচুয়ালি আগে বুঝেন। আমি যদি বলতাম খুলনা ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, তখন কি হইতো, খুলনা ঢাকার মতোই বড়, তার মানে কি খুলনা ঢাকার মতোই বড় মানে কি, এটা আমার গ্রাফ, এগুলো তো বলা যাবে না। খুলনা ঢাকার মতোই বড় মানে কি, আকাম করে ফেলাইছেন ভাই। আচ্ছা আমি এটা একটু বড় করে নিই, ভালো লাগবে। খুলনা ঢাকার মতো বড় মানে কি, মামার বাড়ির আবদার পাইছো, খুলনা ঢাকার মতো বড়, তার মানে কি হবে জানো, তার মানে হলো এটা ধরো খুলনা, ঠিক আছে, আর এটা হলো ঢাকা, তাহলে খুলনা ঢাকার মতোই বড়, দুইটা সেম সেম ইকুয়াল, EQUA ইকুয়াল। মিনিং নষ্ট হয়ে গেল না বলো তো? তোমাকে প্রথমবার বলছে ঢাকা বড় খুলনা ছোট, তুমি নট বসাইলে না, কি হইলো, খুলনা ঢাকার মতোই বড়, ঢাকা খুলনা সমান সমান, মিনিং নষ্ট করলো না, মিনিং নষ্ট হয়ে গেছে। এই জন্য বলতেছে মিনিং ঠিক রাখার জন্য, ইকুইভ্যালেন্ট করার জন্য একটা নট আসে। নট, নট হলে এবার কি হলো দেখেন তো, এবার এবার কি হলো, খুলনা ঢাকার মতো বড় নয়, তার মানে কি ঢাকা বড় খুলনা ছোট, খুলনা ঢাকার মতো বড় নয়, খুলনা ঢাকার মতো বড় নয়, তার মানে খুলনা ছোট, ঢাকা বড়। মিনিং মিলছে? প্রথমে কি ছিল, ঢাকা বড় খুলনা ছোট, এখন কি হলো, ঢাকা বড় খুলনা ছোট। বুঝতে পারছো কেন নট আসলো? এই জন্য নট আসছে। মিনিং ঠিক রাখতে হবে ভাই, মিনিং ঠিক রাখার জন্য অ্যাকচুয়ালি তোমার নটটা আসছে। আশা করি তুমি জিনিসটা ধরতে পেরেছো। এটা হলো 4 নাম্বার স্ট্রাকচার। এখানে তোমরা সবাই ধরা খাও, হ্যাঁ নট হবে নাকি হবে না, ভাই দেখ এক সাইডে নট থাকলে আরেক সাইডে নট আনার দরকার নাই, মিনিং এ লাগবে না। আর যদি এখানে নট না থাকে তাহলে এখানে নট হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মিনিং মিলার জন্য যা করতে হবে সব আমি বলছি না, তুমি জাস্ট স্ট্রাকচার ঠিক রাখবা আর মিনিংটা মিলাবা ভাই। তো এখন তুমি যেমনে করো তেমনে, কোনো সমস্যা নাই। এগুলার কোনো মানে রুলস টুলস হয় না, মিনিং এর উপর হয় আর বাস্তবতার উপর হয়, যেটা আমি তোমাকে দেখাই দিতে চাচ্ছিলাম। ওকে, এখানে আরেকটা কোশ্চেন তোমাদের অনেক বড় রকম প্যারা দেয়, এই কোশ্চেনটা আমি একটু করতে চাই। এটা হইলো শি ইজ টলার দেন, শি ইজ টলার, ঠিক আছে, শি ইজ টলার দেন, কি হবে, মি নাকি আই, কোনটা কারেক্ট, মি নাকি আই, কোনটা কারেক্ট? একটা ফর্মাল, একটা ইনফর্মাল, একটা ভাই ফর্মাল ফার্স্ট গ্রামার, একটা ইনফর্মাল গ্রামার। একটা ফর্মাল, ফর্মাল গ্রামারে কি হয়, আই, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম হয়, সাবজেক্টিভ। ইনফর্মাল গ্রামারে কি হয়, অবজেক্টিভ ফর্ম, মি। বলো তোমার অ্যাডমিশনে কোনটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, ফর্মাল নাকি ইনফর্মাল, কোনটা ঠিক মারবা? অ্যাডমিশনে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? ফর্মাল। ফর্মাল, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি ফর্মাল অপশনে না থাকে তখন কোনটা ঠিক মারবো? তখন মি, ইনফর্মালে ঠিক মারবো। প্লিজ এটা কেউ ভুল করবো না, হ্যাঁ এটা পরীক্ষায় কিন্তু আসবে। কোনোটা যদি এখান থেকে না আসে, হয় এটা আসবে এই ফর্মাল ইনফর্মাল, অথবা এই নটের কাহিনী আসবে, শিওর শর্ট। কোশ্চিন দিলে এখান থেকে দিবে, প্রথম তিনটা থেকে কখনোই কোশ্চিন দিবে না। প্রথম তিনটা সবাই পারে, মুখস্থ বিদ্যা, বাট লাস্টেরটা সবাই বুঝে না, যে এই ফর্মাল ইনফর্মাল কি আর নট কেন আসলো। এটা স্যাররা কখনো ব্যাখ্যাও করে না, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক কোশ্চিন স্যারের ফেস করতে হবে, এই জন্য স্যাররা ইগনোর করে। আর এটা বাদ, ব্যাপারটা এরকম যে আমি যেটা পারি না সেটা আসবে না, কনফিডেন্ট। হ্যাঁ অনেক স্টুডেন্ট এরকম আছে, একটা কিছু বুঝতেছে না তাই এটা পরীক্ষায় আসবে না, আমি সুপার কনফিডেন্ট। আমি যেটা পারি না ওটা পরীক্ষায় আসবে না, কনসেপ্টটা স্যারের কাছে ওরকম হয়ে যায়। এটা আমি স্যার বুঝতে না দিয়ে ওটা পরীক্ষা আসবে না, বাদ 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 দাও। বাট ওটা পরীক্ষায় সবার আগে আসবে। যে জিনিস তোমার এইচএসসি তে বাদ দিছো না, ওটা অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
এটা আমার একটা স্যার বলছিল এবং বাস্তবে এটা আসলে কারেক্ট। ওকে, এই হলো আমাদের থিওরি। ঠিক আছে, লাস্ট আর দুটা জিনিস পড়লে আমাদের ক্লাস শেষ। দুটা জিনিস কি? একটা হলো ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ, ঠিক আছে। দা কি বলবো, দ্য ড্যাশ ইউ রিড, দ্য ড্যাশ ইউ লার্ন। আচ্ছা, দ্য মোর ইউ রিড, দ্য বেটার ইউ লার্ন। দ্য বেটার ইউ লার্ন, এটা হলো থিওরি। ঠিক আছে, দেখো বুঝো। এখন তোমার একটা কথা হইতে পারে, ভাইয়া দা তো সুপারলেটিভের চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, তো দার পর মোর কেন, মোস্ট হবে? হাই হাই, কি বলে, দার পর মোর কেন হবে? আবার দার পর বেস্ট হবে, হ্যাঁ বেটার কেন হইলো? ওকে, এখানে তুমি একটু থিওরিতে চলে আসো, থিওরিটিক্যাল ব্যাপার বলো। কম্পারেটিভ ডিগ্রি কখন হয়? যখন দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়, তখন কি হয়? তখন কম্পারেটিভ ডিগ্রি হয়। এখানে যতই দা থাক, দা আছে তো আমি কি করব? দুটো জিনিস না, যত বেশি পড়বা তত বেশি শিখবা। দুটো জিনিসের মধ্যে কাহিনী করতেছে না? হ্যাঁ, যত বেশি পড়বা তত বেশি শিখবা। দুটা জিনিসের মধ্যে তুলনা হচ্ছে। দুটা জিনিসের মধ্যে তুলনা হইলে কোন ডিগ্রি ব্যবহার করা হয়? কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। কম্পারেটিভ একটু আগে তোমাকে শেখানো হয়েছে, কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। তাহলে তারপর এই জন্য দা থাকা সত্ত্বেও তারপর সুপারলেটিভ ফ্রম মোস্ট বা এখানে বেস্ট না হয়ে কম্পারেটিভ ফ্রম কি হচ্ছে? মোর হচ্ছে এন্ড বেটার হচ্ছে। এটাকে বলে ডাবল কম্পারেটিভ। এটা তোমাকে মুখস্থ করানো হয় কিভাবে? যে ভাই দুই পাশে যদি দা থাকে, মাঝখানে কমা থাকে, তাহলে এখানে রুলস এটা কম্পারেটিভ ফ্রম হবে। কেন হয় এটা আর বলে না, কারণ কি কম্পারেটিভ মানে দুইয়ের মধ্যে কম্পেয়ার। এখানে দুটা জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, শেখার সাথে পড়ার সাথে শেখার তুলনা হচ্ছে। দুটো জিনিসের মধ্যে তুলনা মানে ইউজ অফ কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ তোমার ইউজ করতে হবে। তাই এখানে আমি ইউজ করলাম, সুপারলেটিভ ইউজ না কইরা কম্পারেটিভ ইউজ করলাম। বুঝতে পেরেছো? এটা হলো তোমার 4 নাম্বার স্ট্রাকচার, 4 না সরি 5 নাম্বার স্ট্রাকচার। এখান পরীক্ষায় যদি কোথা থেকে কোশ্চেন না আসে, এখান থেকে কোশ্চেন করবে শিওর। এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, এখান থেকে কোশ্চেন করবে। যেখানে ঝামেলা তারপর পোলাপান মোস্টে টিক মারবে, বাট এখানে কি হলো, মোর হইলো, এখান থেকে তোমাকে মানে কোশ্চেন দিবে। ঠিক আছে, লাস্ট থিওরি নাম্বার 6। ভাইয়া এটা হলো আর একটা এক্সাম্পল দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ব্যাগে যাবে, সমস্যা নেই। আর একটা এক্সাম্পল ধরেন কি দেওয়া যায়? দা কিভাবে দেওয়া যায়? দা মোর আছে, মোস্ট দিছি। আচ্ছা ঠিক আছে, দ্য ড্যাশ ইউ লার্ন, দ্য ড্যাশ ইউ লার্ন, দ্য ড্যাশ ইউর ফিউচার উইল বি, দ্য ড্যাশ ইউর ফিউচার উইল বি। এখন কথা হলো এখানে কি বসবে? ডাবল ডাবল কম্পেয়ার। দেখো দুই পাশে দা আছে, মাঝখানে কমা আছে। যত শিখবা তোমার ফিউচার তত ভালো হবে, এরকম কিছু বলতেছে। হ্যাঁ, তাহলে এখানে আমি কি ইউজ করবো? সুপারলেটিভ নাকি কম্পারেটিভ? যেহেতু দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার হচ্ছে, যতই দা থাক না কেন, তাহলে আমি এখানে কম্পারেটিভ ফর্ম ইউজ করবো। কি বলা যাবে? দ্য ড্যাশ ইউ লার্ন, দ্য বেস্ট ইউ লার্ন নাকি দ্য বেটার ইউ লার্ন? দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার হচ্ছে, তাহলে বেটার হবে। দ্য বেটার ইউ লার্ন, তারপর দ্য ড্যাশ ইউর ফিউচার উইল বি, দ্য বেটার, এটাও কম্পারেটিভ, বি ডাবল টি আর, দ্য বেটার ইউর ফিউচার উইল বি। তুমি যত ভালো শিখবা তোমার ফিউচার তত ভালো হবে। দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার হইলেই তারপর সুপারলেটিভ না হয়ে কম্পারেটিভ ফর্ম বসে যাবে। এটাই থিওরি, এটাই হলো ডাবল কম্পারেটিভের থিওরি। এটাকে বলে ইউজ অফ ডাবল কম্পারেটিভ। পরীক্ষায় আসে আসে আসে, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এইভাবে যত রকম স্ট্রাকচার আছে, দুই পাশে দা মাঝখানে কমা, তাহলে এরপর কম্পারেটিভ হয়। কেন হয়? দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, দা যত সুপারলেটিভের চিহ্ন হোক, যেহেতু দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, তাই আমাদের ডিগ্রির ডেফিনেশন অনুসারে এখানে কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভটা হবে। তাই আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রিটা বসাইছি। ওকে, এই হলো থিওরি। লাস্ট, এটা সবাই শিখছেন, এটা সবাই পারেন। she is কি হয় ভুলে গেলাম, এটা কোনো কথা? she is dash boy in the class। she's সাথে বয় কেন? গার্ল হবে। হ্যাঁ হ্যাঁ, কি লিখছে? গার্ল ইন the, আচ্ছা she is dash girl in the class। আচ্ছা, CLASS class of the two of the, ওকে, এটা হলো থিওরি। এখন কথা হলো she is এর পাশে হলো দা, she is দা, তারপর এখানে ড্যাশ দিছে, তাহলে এখানে
কি হবে? এটা হলো কোশ্চেন, এটা আপনারা হয়তো জানেন, বলেন কি হবে এখানে, কারা পারেন? সি ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস অফ দ্য টু, এখানে কি হবে, বেস্ট নাকি বেটার, কোনটা হবে? নাকি বেটার Best. বেটার হবে। বেটার? কেন বেটার হবে? কারণ লাস্ট আমাকে বলে দিছে যে অফ দ্য টু, ক্লাসের দুইটা মেয়ের মধ্যে সে কি, সে কেমন। দেখো এখানে কম্পেয়ারটা দেখো, সুপারলেটিভের পুরো সুপারলেটিভের স্ট্রাকচার দা আছে, তারপর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ না হয়ে কম্পারেটিভ হচ্ছে। কেন হচ্ছে? কারণ কম্পারেটিভের ডেফিনেশন কি ছিল, দুটা জিনিসের মধ্যে তুলনা করা বুঝাইলে সেখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এটা হলো থিওরি, স্ট্রাকচার যাই থাক। এখানে এই যে লাস্ট অফ দ্য টু আছে, দুইজনের সাথে এই মেয়ের তুলনা করা হচ্ছে, ঠিক আছে ভাই? এখানে তুমি জরিনা দাও, জরিনা ইজ দ্য ড্যাশ গার্ল ইন দ্য ক্লাস অফ দ্য টু। তার মানে এই ক্লাসে দুইটা মেয়ের মধ্যে জরিনা ড্যাশ, দুটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হলে সেটা কোন ডিগ্রি হয়ে যাবে? কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। তাই এখানে আমি কি বসাবো? তাই এখানে আমি বেটার বসাবো। এখন ইকুইভ্যালেন্ট কি কি হয় বলেন তো? অফ দ্য টু হতে পারে, অফ দ্য কাপল হইতে পারে, বল না গিভ মি আ কাপল মিনিটস, COUPLES কাপলস হইতে পারে, তারপর বিটুইন হইতে পারে, পেয়ার আছে। পেয়ার হইতে পারে, পেয়ার্স PAI, আর স্পেয়ার্স হইতে পারে, আর কিছু জানা নাই। এই কটাই নরমালি আসে, এইগুলো হলো টুর সিনোনিম, ঠিক আছে? এরকম কোনো কিছু থাকলে আপনি বুঝতে হবে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, ফাইন, তাহলে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন আমি যদি এখানে এরকম দিতাম তাহলে কি হইতো? ক্লাস অফ দা থ্রি, THRW, বলেন তো এবার কি হবে? সুপারলেটিভ না থাকলে কম্পেয়ার হচ্ছে না, কম্পেয়ার কয়জনের মধ্যে? 2+, দুইয়ের অধিকের মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে হচ্ছে মানে সেখানে কি হবে? সেখানে আমার সুপারলেটিভ ইউজ করতে হবে। এই যে তাহলে আমি এখানে ডিগ্রিটা কি ইউজ করলাম? বেস্ট ইউজ করলাম। মানে কোন অ্যাডজেক্টিভ বসবে এটা লিটারালি ডিপেন্ড করবে সেন্টেন্সের মিনিং এর উপর। তুলনা কয়জনের মধ্যে হচ্ছে? দুইয়ের অধিকের মধ্যে তুলনা মানে সুপারলেটিভ, দুইজনের মধ্যে তুলনা মানে কম্পারেটিভ। এখন সেন্টেন্সের স্ট্রাকচার যাই হোক ধ্বংস হয়ে যাক, উই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, ওটা নিয়ে আমার কোনো কেয়ার নাই। কেয়ার হলো মিনিং কি, তুলনা কয়জনের মধ্যে। এটা পরীক্ষায় আসেই, কোনোবার ঢাবিতে, কোনোবার গুচ্ছে, কোনোবার রাবিতে, মানে 5টা ভার্সিটির মধ্যে একটাই আপনি কমন পাবেন। জান কোশ্চেন ফাঁস করে দিলাম, শিওর যে কোনো এক জায়গায় এটা কমন আসবে, হয় আপনার অফ দ্য টু থাকবে না হয় অফ দ্য থ্রি থাকবে, এটা আসবে। হ্যাঁ, এটা দুইভাবে স্যাররা কোশ্চেন করে, একটা হলো যারা এই স্ট্রাকচার পড়েই নাই তাদের জন্য দেয় হলো অফ দ্য টু, পোলাপান সুন্দর মতো বুঝে না তো এইগুলা, যেহেতু দা আছে চোখ বন্ধ করে মুখস্থ বিদ্যা বেস্টে টিক মারে। আর যারা একটু বেশি পাক না তাদের জন্য স্যাররা কোশ্চেন করে অফ দ্য থ্রি, ওরা মুখস্থ করে আল্লাহ অফ দা তো আছে লাস্টে, আরে হ্যাঁ অফ দা আছে, তাহলে এখানে হে বেটার হবে। ওরা কি বলে? বেটার হবে। এটা হলো পাকনা পোলাপান, কিন্তু ওরা তো জানেই না যে দুইয়ের মধ্যে তুলনা, এটা হলো ডিগ্রির স্ট্রাকচার, দুইজনের মধ্যে তুলনা হলে তখন কম্পারেটিভ হয়, আর দুইয়ের অধিক হলে সুপারলেটিভ হয়। পোলাটা তো এটা জানে না, বা মায়েরা এটা জানে না, আফসোস। ঠিক আছে, তো এটা আপনারা প্লিজ ভুল করবেন না। আমরা ডেফিনেশন থেকে শিখেছি যে আমাদের কম্পারেটিভের স্ট্রাকচারের জন্মই হয়েছে, বা কম্পারেটিভ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে দুইজনকে কম্পেয়ার করার জন্য, আর সুপারলেটিভ দুইয়ের অধিককে কম্পেয়ার করার জন্য। আর পজিটিভ বাই ট্রান্সজেন্ডার, এই দুইজনকে কম্পেয়ার করতে পারে, দুইয়ের অধিককেও কম্পেয়ার করতে পারে। ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এই জন্য পজিটিভ নিয়ে কোনো এক্সট্রা রুলস হয় না, যত হয় সব কম্পারেটিভ আর সুপারলেটিভ নিয়ে হয়। তো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ক্লাস। আমাদের ক্লাস মোটামুটি এতটুকুই ছিল, আজকের ক্লাস মোটামুটি সমাপ্তর দিকে। ওকে, আর নোট সাবমিটের কথা আমি এখন থেকে প্রতিটাতেই লিখে রাখবো, যাতে করে লাস্টে যে বিউপি, হ্যাঁ বিউপিতে আসার সম্ভাবনা একটু কম, তবে বিউপি ডি ইউনিটে আসলে আসতে পারে, ঠিক আছে? ডি না, F ট্রিপল এসে আসলে আসতে পারে, F এ ডাবল এসে আসবে না। F ট্রিপল এসে কোশ্চেন প্রচুর কপি করে, সেখানে আসার সম্ভাবনা আছে। এটা একটু আগেও দেখালাম। আপনার নাম, মেন্টরের নাম, ব্যাচ, ক্লাস, টপিক এন্ড মতামত, ক্লাসটা কেমন ছিল বা সামথিং আপনার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এটা কি হচ্ছে আপনার ইয়ে দিয়ে দিব কি @@ দিয়ে দিব, মানে ট্যাগ করে? আমারে ট্যাগ করতে হবে না, আপনি জাস্ট আপনার ফেসবুক আইডির নামটা লিখবেন। আপনার যখন ভর্তি হয়েছেন আপনার নামটা আমি ডেটা এন্ট্রি করে রাখছি এক্সেল ফাইলে, তো সেখান থেকে আপনার নাম দিয়ে আমি গ্রুপে সার্চ দিলে আপনি যতগুলো পোস্ট করছেন সবগুলো একসাথে চলে আসে, আমার আর খুঁজতে হয় না। তো ট্যাগ কিছু করতে হবে না, আপনার নাম লিখে সার্চ দিলে গ্রুপের মধ্যে আপনার যত পোস্ট আছে সব চলে আসবে। তো তখন আমি জিনিসটা ধরতে পারবো যে আচ্ছা এই করছে, তখন ওখান থেকে এক্সেল ফাইলে ডাটা এন্ট্রি করার পর আমরা ওখানে আপনি পরীক্ষা কতগুলো দিচ্ছেন, কোনটাতে কত মার্ক ছিল, ওই ডাটাগুলো একসাথে এন্ট্রি করে আপনার নামের সাথে জাস্ট আমরা অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং ওখানে করলেই শেষ। তাহলে তারপর ওখানে পাই চার্টে চলে গেলে শর্টিং হয়ে যায় যে কে কার কত পার্সেন্ট অ্যাকিউরেসি আছে। ভুল হয় কি সংশোধন করে দেওয়া হবে? কি ভুল হলে বুঝি নাই। মানে নোটে যদি একটু আমাদের মানে তুলতে ভুল হয়, অবশ্যই, এই জন্য আমরা একজনকেই রাখছি, দিন আপু আছে, দিন রাত 24 ঘন্টা আপনি পোস্ট করবেন, নোটে যদি একটু একটা কমাও ভুল থাকে উনি কারেকশন করে দিবেন।
মাস্ট বি। তাহলে কি এমনিতেই এখানে দেওয়া রাখা হয়েছে আপনি অ্যাপ্রোপ্রিয়েট করতেছেন কিনা বা কোনো জায়গায় কি কারেকশন করতে হবে এটা উনি কারেকশন করবে। উনি আমার নিজের হাতে করা স্টুডেন্ট, আমার স্টুডেন্ট ছিল, উনি সবগুলো ভার্সিটিতে চান্স পাইছে, জাহাঙ্গীরনগরে 17তম। ভাইয়া একটা কোশ্চেন, বঙ্গানুবাদটা কোথা থেকে পড়বো? আজকে ATM এক্সামে দেখলাম। এটিএম বই থেকে বঙ্গানুবাদটা পড়বেন। এটিএম বইয়ের পিডিএফ টেলিগ্রামে দেওয়া আছে, আর টেলিগ্রামে দেখবেন যে এটিএম এর পিডিএফ দেওয়া আছে, ওখানে সবগুলো দেওয়া আছে। বইটা না কিনলে ওখান থেকে পিডিএফ দেখে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ভাই অ্যান্টোনিম সিনোনিমটা কি মাস্টার থেকে? হ্যাঁ, অ্যান্টোনিম সিনোনিম ইংলিশ মাস্টার থেকে, আর বাংলাটা এটিএম থেকে। ওরিয়েন্টেশন যে ক্লাসটা আছে ওটা একটু দেখে নেবেন, ভর্তি হওয়ার টাইমে ওটা দিছিলাম, ওখানে সবগুলো বলে দিছি যে কই থেকে কি করতে হবে। একদম প্রথম ক্লাসে ওরিয়েন্টেশন এগুলো বুঝাই দিছিলাম। তো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ক্লাস। আজকে এতটুকুই। প্রায় 10টা বাজতেছে, 3 ঘন্টার একটা ক্লাস, অ্যাডমিশন ক্লাস 3 ঘন্টা হয়, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। কালকে দুপুরে ক্লাস আছে, সন্ধ্যাও ক্লাস আছে, প্রিপারেশন নেন, ভালো করে পড়াশোনা করেন। ক্লাসটা এখানে শেষ করতেছি, রেকর্ডিং ক্লোজ করে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।